একটা আলোচনা আমাদের সমাজে চলছে যেটাকে আমি সঠিক মনে করি না। এটা হচ্ছে বর্তমানে যে সরকারটা ক্ষমতাসীন আছে সেই সরকারটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার নামে ডাকছি। আমাদের স্লিপ অফ টাং মাঝে, মাঝে কেউ আমরা তত্ত্বাবধায়ক সরকার বলে ফেলি। আমিও ২-১ বার হয়তো বলেছি। কিন্তু একটা ভুল তুলনা চলছে। একটা ভুল কম্প্যারিজন সেটা হচ্ছে ১/১১ যে সরকার ছিল আমরা সেটার সাথে বর্তমান সরকারকে তুলনা করছি আমার কাছে যেটা খুব বড় ভুল বলে মনে হয়। এটা অন্যায় এবং এই ভুলটা করলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের রাষ্ট্রটাকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই, কিভাবে নিয়ে যেতে চাই, এতে কারা, কারা স্টেক হোল্ডার্স আছে সেই হিসেবটায় গরমিল হয়ে যাবে। মানে এই সরকার যখন ক্ষমতায় আসলো, তখনই যেহেতু তারা একটা টিপিক্যাল নির্বাচন দিয়ে জিতে ক্ষমতায় আসেনি, তাই আমাদের যেটা হলো একটা সরকারের পতনের পর আরেকটা সরকার আসলো এবং এটা অবশ্যই কোনোভাবে মিলিটারি কুর মাধ্যমে তৈরি হওয়া সরকার না। এটার আমি গতকালই কথা বলেছি। এটা একটা গণ-অভ্যুত্থান। এটাকে দেশে বিদেশে কেউ এই প্রোপাগ্যান্ডা চালানোর চেষ্টা করতে পারে, which is totally wrong. সো এই সরকারটা যখন আসলো, সেই সরকারটা কি করতে পারবে, কি করতে পারবে না, তাকে নির্বাচনই শুধু দিতে হবে, নির্বাচনের সাথে রিলেটেড কাজই কি শুধু করতে হবে, এই আলাপগুলো আমাদের সোসাইটিতে শুরু হয়েছে। খুবই হেলদি আলাপ এবং এটা দরকার। স্বাভাবিকভাবে যে দলগুলো নির্বাচন করতে চায়, যে দলগুলো নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নির্বাচন চাইবেন। খুবই ন্যায্য চাওয়া, খুবই ন্যায্য চাওয়া। এবং সেই নির্বাচন করে ক্ষমতায় গিয়ে তারা তাদের মতো করে দেশটাকে চালাতে চান। এটাই রাজনৈতিক দলের কাজ। কিন্তু আমরা ব্যাক অফ দ্য মাইন্ড আমি খেয়াল করছি যারা এই ইস্যুগুলোতে কথা বলছি, তারা গুলিয়ে ফেলছি ১/১১ সরকারের সাথে এই সরকারের পার্থক্য। প্রথম পার্থক্য এবং সেই অনুযায়ী সম্ভবত এই আলাপগুলো আমাদের করতে হবে। পার্থক্য একটা না, কয়েকটাই আছে, কিন্তু প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে ১/১১ সরকারটা আসলে একটা মিলিটারি সরকার ছিল। ওটা একটা কু ছিল, আমরা বলতেই পারি। যদিও বহু সময় হয় যে দেশের পরিস্থিতি এমন দাঁড়ায় যে অনেকে হয়তো সেটাকে সমর্থন করে। আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারি ১/১১ ঘটে যাওয়ার পর, পরে সেই সরকার কি করেছে, তাদের এজেন্ডা কি ছিল, সেগুলো আমাদের কাছে পরবর্তীতে ক্লিয়ার হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে মানুষজন অনেকে, আমি সবার কথা বলছি না, ১/১১-কে সমর্থন করেছিলেন। কিন্তু ওটা একটা কু ছিল। কু ছিল কেন বলছি? আমাদের প্রেক্ষাপটটা একটু মনে রাখা দরকার। সেবার বিএনপির অধীনে একটা নির্বাচন হতে যাচ্ছিল। বিএনপির অধীনেও কথাটা ঠিক না আসলে। একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারটার ফরমেশন নিয়ে নানা রকম ডিবেট ছিল। সেই তত্ত্বাবধায়কটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে, এই অভিযোগ বিএনপির বিরুদ্ধে ছিল। শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছিল, একটা নির্বাচন হতে যাচ্ছিল যেখানে বিএনপি মেজর পার্টি, আরো যারা ছিল, কিন্তু আওয়ামী লীগ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলেছিল। এরশাদের মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু মাঠে আন্দোলন করছিল এই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ফর্মড হয়েছে তার বিরুদ্ধে। একই সাথে তারা মনোনয়নপত্র দাখিল করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি যে ধরনের একটা পরিস্থিতি হয়েছিল, বাংলাদেশ সেই ধরনের একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেটা বিএনপি প্রধান দল এবং এ ধরনের নির্বাচন হলে কি হয় আমরা ধারণা করতেই পারি আগাম। সেই প্রেক্ষাপটে এসে একটু বলে নেওয়া ভালো, ওই সময় মাঠে এমন কোনো প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন কিচ্ছু হচ্ছিল না। কিচ্ছু হচ্ছিল না, খুব অল্প স্বল্প, খুব মেজর কিছু না যে এটাকে গণ-অভ্যুত্থান বা মানে রাজনৈতিক দলই ঠিকমতো মাঠে ছিল না। আওয়ামী লীগই এমন কোনো পরিস্থিতি মাঠে রাখেনি যেটাতে মনে হতে পারে যে প্রচুর মানুষ এই সরকারের পতন চাইছে। সেই পরিস্থিতিতে হঠাৎ করে ১/১১ হয়ে গেল এবং ওটা আসলে একটা কু, মানে সাইলেন্টও না, এটা যথেষ্ট ক্লিয়ার ছিল। মানে আমরা পরবর্তীতে বিভিন্ন এই কুশীলবদের লেখা, মনিউ আহমেদ লিখেছেন, বলেছেন, আরো যারা ইনভলভড ছিলেন অনেকেই সেটা নিয়ে কথা বলেছেন, তাতে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার মিলিটারি কাজটা করেছে। জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা একটা নতুন মডেলের কু, যেখানে মিলিটারি নিজে সামনে এসে ক্ষমতা নেয়। ক্ষমতা মিলিটারির হাতে ছিল, কিন্তু মিলিটারি ক্ষমতা সামনে এসে নেয়নি, মার্শাল ল দেয়নি, একটা সিভিল মুখোশ ছিল। একটা সিভিল মুখোশ ছিল যেখানে আমরা নিশ্চয়ই ফখরুদ্দিন আহমেদের কথা মনে আছে এবং একটা উপদেষ্টা প্যানেল ছিল, তারা কাজ করেছে। কিন্তু ডিফ্যাক্টো শাসক আসলে দেশের মিলিটারি ছিল, এটা আমরা তখনও জানতাম। ওরাই সবকিছু করছে, পেছন থেকে সবই করছে এবং কোনো জায়গায় সামনেও নিয়ে আসা হয়েছিল। আমাদের মনে থাকার কথা দুদকে
এক্স মিলিটারি চিফ জনাব হাসান মসুদ চৌধুরীকে আনা হয়েছিল, তারা তখন কি কি করছিলেন দেখেছি, এবং মিলিটারি আসলে দেশ চালাচ্ছিল। এবং এটা শোনা যায় যে জনাব মইনুল আহমেদের স্বপ্ন ছিল সরাসরিও এটা নিয়ে নেওয়া যায় কিনা। সো এটা একটা মিলিটারি কু, ওটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না, যদিও আমি ক্লিয়ারলি মনে করতে পারি বহু মানুষ ওই সরকারকে সমর্থন করেছিল এবং শুরুর দিকে তাদের কিছু পদক্ষেপকে, সবাই না অনেকেই সমর্থন করছিল। পরবর্তীতে তারা একটা তালগোল পাকিয়ে ফেলে, আমরা কথ্য ভাষায় যে বলি লেজে গোবরে করে ফেলে, সে লেজে গোবরে পরিস্থিতি তৈরি হয়। এই সরকারটা কোনোভাবেই মিলিটারি কুয়ের সরকার না, এটা হলো মেজর পার্থক্য। এই সরকারও ম্যান্ডেট প্রাপ্ত, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। এখন ঘটনা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট ভোটের মাধ্যমে নেয়নি এই সরকার, কিন্তু আমরা মনে হয় বলতে পারি যে ইভেন আরো শক্তিশালী, আরো কঠোর ম্যান্ডেট এই সরকার পেয়েছে। এই সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে গঠিত হয়েছে, মানুষের আহত হওয়া, মানুষের দৃষ্টিশক্তি হারানো সবকিছুর বিনিময়ে এই সরকারটা তৈরি হয়েছে। সুতরাং এই সরকারের কিন্তু পপুলার ম্যান্ডেট আছে। আমি রিপিট করছি, সেই ম্যান্ডেট ইভেন নির্বাচনের চাইতে শক্ত কিনা সেই আলাপও আমরা করতে পারি, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি। তারপরও নিশ্চিতভাবে আমরা একটা ডেমোক্রেসি বলতে যেটা বুঝি, ডেমোক্রেসি মানেই হচ্ছে জনগণের ভোট নেওয়া, তার সম্মতি নেওয়া, সেটাও এই রাষ্ট্রে হতে হবে। আমরা দিনের শেষে ওই জায়গাটাতেই আমাদের যেতে হবে, ওটাই আমাদের মূল জায়গা, এটা নিয়ে ডিবেট নাই। কিন্তু এই সরকার কি করতে পারবে না পারবে সেটা নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমরা ভুলভাবে এটাকে ১-১১ সাথে তুলনা করি। মানে এর কাজ হচ্ছে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া, এবং সেটার জন্য নির্বাচনটাকে মোটামুটি ঠিকঠাক ভাবে করার জন্য একটা নতুন নির্বাচন কমিশন তৈরি। আমাদের আগের নির্বাচন কমিশন এখনো রয়ে গেছে, একটা নতুন নির্বাচন কমিশন হবে বলে আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে। সেটা করতে হবে, তার সাথে একটু প্রশাসন পুলিশকে ঠিকঠাক করে নির্বাচন দিয়ে দাও, এবং সেটা এই যে ৩ মাসের আলাপ, মজার ব্যাপার এই ৩ মাসের আলাপও আমরা দেখছি ৩ মাসের আলাপটাও যৌক্তিক না, কারণ হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনে এখন তত্ত্বাবধায়ক সরকারই নেই। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ওই ৩ মাসের আলাপটা হতে পারে না। কেউ কেউ বলছে আর একটু বেশি যদি হয় আর একটু বেশি নেওয়া হোক, কিন্তু নির্বাচনই তার কাজ। এই একটা জায়গায় আমাদের মনে হয় ভুল হচ্ছে, ভুল হয়, এটা হওয়া উচিত না। বাংলাদেশের সামনে রাজনৈতিক প্রেক্ষাপট কি, রাজনৈতিক ভবিষ্যৎ কি, আমাদের নির্বাচন কখন হবে, কিভাবে হবে, রোড ম্যাপটা কি হবে, এই সরকার সংস্কার করবে কি করবে না, সংস্কার যদি করে কোন কোন জায়গায় সংস্কার করবে, কোন কোন জায়গায় সে হাত দেবে, কতটুকু সংস্কার সে করবে, এই যাবতীয় বিষয়গুলো আসলে ডিপেন্ড করছে অনেকগুলো স্টেক হোল্ডারের উপরে। রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলো খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স, কোনো সন্দেহ নাই। এবং বিএনপি তার সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি অনেক বড় একটা স্টেক হোল্ডার। জামায়াতের একটা গুরুত্বপূর্ণ সমর্থন আছে, এরকম আরো যারা আছে, ইভেন যাদেরকে আমরা ছোট রাজনৈতিক দল বলি, যাদের সমর্থন অনেক বেশি না, সবাই এই আলোচনা স্টেক হোল্ডার। এবং বিএনপিকে আমি স্টেক হোল্ডার হিসেবে আরো বড় হিসেবে একটা জায়গায় প্রেজেন্ট করতে চাই, বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে দীর্ঘকাল তারা আন্দোলন করেছেন এবং অনেক সাফার করেছেন। সুতরাং তারা আছেন, সমাজের অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, সিভিল সোসাইটি আছে, এরকম আরো অন্যান্য জায়গা থেকে আসলে বাংলাদেশের সামনেটা কেমন হবে, নির্বাচন কবে হতে হবে, সংস্কার কেমন হবে, কি হবে, এই আলোচনা চলবে। কিন্তু এখানে একটা জরুরি ব্যাপার, এই সরকার নিজেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। কারণ এই সরকার একটা কুয়ের সরকার না, এই সরকার একটা জাস্ট হঠাৎ করে আসা চেপে বসা একটা সরকার না, এই সরকারও পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার। সুতরাং যখন সামনে ওই আলোচনাগুলো হবে, এই সরকার কি চায়, এই সরকার মানে হচ্ছে তারা প্রতিনিধি, আমাদের যে ছাত্র জনতা এই আপরাইজিংটাকে লিড করেছে তাদের প্রতিনিধি, তারা আসলে কি চায়, কিভাবে চায়, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি রিপিট করি, আমি মনে করছি না বা আমি বলছি না এই সরকার যাই চাইবে তাই হবে। আমি বহু জায়গায় আলাপ প্রসঙ্গে এই কথা বলেছি যে কোনো সংস্কার, কোনো রকম কোনো পদক্ষেপ যেটা জনগণের জন্য কল্যাণকর, সেই রকম পদক্ষেপও কখনো ফুললি এফেক্টিভ হবে না যদি আমরা আসলে মোটা দাগে এক ধরনের মতৈক্য তৈরি করতে না পারি। সব বড় স্টেক হোল্ডার, যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিশেষ করে যারা ভবিষ্যতে পাওয়ারে আসবে, তাদের সাথে মোটা দাগে মতৈক্য হতে হবে। এই মতৈক্য হওয়া ছাড়া আসলে এটা খুব টাফ হয়ে যাবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে এবং সেই চেষ্টাটা তাদেরকে করতে হবে। কিন্তু আমরা যাতে কোনোভাবেই ভুলে না যাই যে সরকার শুধু এক ধরনের
কি বলি আমরা, মেডিয়েট করা, তারা এক ধরনের কোঅর্ডিনেট করা, তারা মানুষকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা করে তারা তাদের মতো করে সেটা নিয়ে চলে যাবে। এটা হলো একেবারেই ডিফারেন্ট ব্যাপার। এটা কোনোভাবেই ঠিক নয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যখন দলীয় সরকারগুলো জনগণের ভোট দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাদের দীর্ঘদিনের লেগাসি আছে, তাদের নেতাকর্মী আছে, তাদের এক ধরনের চাপ আছে, এমনকি তাদের সর্বোচ্চ পর্যায়ে চাইলেও অনেক সময় তারা অনেক সংস্কার খুব সহজে করে যেতে পারেন না। এটা তাদের জন্য একটু রিস্কি হয়, একটু টাফ হয়। সে কারণে এই সরকারের মাধ্যমে অবশ্যই, আমি আবারও বলছি, মতৈক্য সৃষ্টির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার, সেটা কি হবে, কতটুকু হবে, আস্তে আস্তে আমরা সেই আলোচনাগুলো আমাদের জনপরিসরে তুলব। ইটস টু আর্লি টু সে দ্যাট, কিন্তু সেটা এই ধরনের সরকারের হাত ধরে হওয়াটাই তুলনামূলকভাবে সহজ। এমনকি ম্যান্ডেটহীন ১-১১ সরকারও কিছু কিছু ক্ষেত্রে তাদের সেটা দেখাতে পেরেছিল। শেষ করছি এটা দিয়ে, আমরা যেন এ দুটো সরকারকে একই পাল্লায় না মাপি, আমরা একই পাল্লায় তুলে দিয়ে মাপার চেষ্টা করি। সো ও কি করেছে, এই সরকারকেও সেভাবে সবকিছু করতে হবে। যদিও তার ক্ষমতায় থাকার বয়সটা অনেক বেশি ছিল, তারা নানা রকম অত্যাচার নির্যাতন রাজনৈতিক দলের উপরে করেছে, ব্যবসায়ীদের উপরে করেছে, অনেক কিছু আছে, সেগুলো সরিয়েও যদি রাখি, সে যেভাবে তারকেও, আমাদের ইনার একটা চিন্তা ছিল যে একটা আগের যে নির্বাচনী ব্যবস্থায় প্রবলেম হয়েছিল সেটাকে মোটা দাগে ঠিকঠাক করে সে তার ছবিযুক্ত ভোটার তালিকা, সে তার ক্ষমতায় থাকার জন্য একটা ন্যারেটিভ তৈরি করেছিল, একটা অজুহাত তৈরি করেছিল। এই অজুহাত যদিও বলিও, এটা একটা ভালো কাজ ছিল আমরা মনে করি। অনেকেই তখন সেটাকে প্রশংসা করেছি যে একটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড হয়েছে, ছবিসহ ভোটার তালিকা হয়েছে, যেটা আমাদের ভোটিং ব্যবস্থাকে ঠিক করার মোটামুটি চেষ্টা হিসাবে ভালো ছিল। একটা নিরপেক্ষ ভোটের জন্য এটা ভালো ছিল। যদিও শুধু এটা দিয়ে যে কাজ হয় না, তার একটা খুব প্রমাণ আওয়ামী লীগের সময় পরপর ৩টা নির্বাচনে কি হয়েছে এটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি। বিএনপির মতো দল পার্টিসিপেট করার পরও 18 সালে কি বিভৎস ডাকাতি হতে পেরেছে। সুতরাং এটাই সবকিছু এনশিওর করে না। যাই হোক, তারা এটাকে সামনে এনে চেষ্টা করেছিল তাদের ক্ষমতায় থাকাটাকে জায়েজ করার জন্য। তারপরও তারা যা করেছে সেটা হয় নাই, সেটাকে আমরা মেনে নেই নাই। কিন্তু এই সরকারের ওপরে আমরা মনে করি সেই সরকারও একটা স্টেক হোল্ডার হিসাবে মাঠে থাকুক, অন্যদের সাথে আলাপ আলোচনা করুক, করে আমরা আস্তে আস্তে সিদ্ধান্ত নিই। দিনের শেষে আমরা আসলে প্রত্যেকে চাই, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল চায়। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে এই দেশটাকে কেন্দ্র করে তাদের যাবতীয় পরিকল্পনা, ইচ্ছা, চিন্তা, এই দেশটাকে ভালো করার। কিছু ব্যাড এলিমেন্টস থাকবে, কিছু খারাপ কাজ রাজনৈতিক দলের মধ্যে অনেকেই আছে, করে, কিন্তু মোটা দাগে ইচ্ছাটা যত আমাদের সবার আছে। সুতরাং এই দেশটাকে ভালো করার জন্য আমরা যাতে কম্বাইন্ডলি এই কাজগুলো করতে পারি।